নমস্কার, সুচেতনার গল্প পাঠে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ছোট গল্প টাইম মেশিন। ঝুমকি বলল, রাজ্যের হাবিজাবি জিনিস জমানো তোমার একটা হ্যাবিট। এটা বাড়ি না গুদাম? আমি তাকালাম ওর দিকে। এই পুরনো বাড়ি ছেড়ে আমরা পরের সপ্তাহে নতুন ফ্ল্যাটে উঠে যাব। তার আগে ঝুমকি ঝাঁটাই বাছাই করে দেখছে কি নিয়ে যাবে আর কি ফেলে দেবে। আমাদের বাড়িটা ছোট্ট। স্টোর রুমটায় আমার সংগ্রহ করে আনা নানান পুরনো জিনিস আছে। ঝুমকির মত হলো এই সবটাই ফালতু, সব টান মেরে ফেলে দেওয়া উচিত। এখন ওর সেই যুক্তিটাকেই ও হাতে নাতে প্রমাণ করার জন্য পুরনো জিনিসগুলিকে ধরে ধরে আমায় বকুনি দিচ্ছে। আসলে পুরনো জিনিসের প্রতি আমার একটা আগ্রহ আছে, তাই কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে আমি নানান কিছু সংগ্রহ করে রেখেছি। তার মধ্যে চোঙাওয়ালা গ্রাফোফোন থেকে শুরু করে পুরনো দিনের পুঁথি, কাশ্মীরি নকশা করা কাঠের বাক্স, তামা আর রূপোর মুদ্রা, প্রথম দিকের ফুটবল সহ আরো অনেক কিছু। ঝুমকি এগুলো ফেলে দিতে পারলে বাঁচে, কিন্তু এতদিন সুযোগ পায়নি, এবার পেয়েছে। আমাদের নতুন ফ্ল্যাটটা 1200 স্কোয়ার ফিট মতো। ঝুমকির কথা হলো সেখানে এত জায়গা নেই, হাবিজাবি জিনিস রেখে দিতে হবে। আমার ইচ্ছে নেই এসব ফেলে দেওয়ার, কিন্তু জীবনের প্র্যাকটিক্যাল দিকটাও তো দেখতে হবে। তাই আমি আজ দীপজিৎকে ডেকেছি। দীপজিতের একটা অ্যান্টিক শপ আছে। আমার কষ্ট হচ্ছে ওগুলো দিয়ে দিতে, কিন্তু উপায় নেই। আমি এসবের জন্য দামাদামি করিনি। দীপজিৎ যেটা ঠিক মনে করেছে সেটাই দিয়েছে। সব বিদায় করার পর ঝুমকি একটা ছেঁড়া শীতলপাটি বের করে কোনার দিক থেকে আনলো। আমি ওটাকে যত্ন করে প্লাস্টিক জড়িয়ে রেখেছিলাম। ঝুমকি প্লাস্টিকটা খুলে ছেঁড়া শীতলপাটিটা দেখিয়ে বলল, এটা কি? এমন ছেঁড়া জিনিসটাকে এইভাবে প্লাস্টিকে জড়িয়ে রেখেছো কেন? এটা আমি ফেলে দেবো। আমি বলেছিলাম ওটায় হাত দেবে না। আমি শর্ত দিলাম এটা ফেলবো না, প্লাস্টিকে জড়িয়ে রাখো, এটা আমাদের সঙ্গে যাবে। তখন ঝুমকি বিরক্ত হয়ে বলেছিল, রাজ্যের হাবিজাবি জিনিস জমানো তোমার একটা হ্যাবিট। এটা বাড়ি না গুদাম? আমি ঝুমকির দিকে তাকালাম, তারপর কেটে কেটে বললাম, ওটা প্লাস্টিকে জড়িয়ে রাখো, এটা ফেলবে না। ডোন্ট মেক মি সে এগেন। আমার বলার মধ্যে এমন কিছু ছিল যে ঝুমকি আর কথা বাড়ালো না। দীপজিৎ বুঝলো আবহাওয়াটা পাল্টে গিয়েছে। আমি ঠান্ডা মানুষ, তাই আচমকা আমাকে এমন কঠিন গলায় কথা বলতে দেখে ছেলেটা ঘাবড়ে গিয়েছে। ও নিজের জিনিসপত্র বুঝে নিয়ে চলে গেল। ঝুমকি যে রেগে গিয়েছে তা আমি বুঝলাম। বাকি দিনটা আমার সাথে কথাই বলল না। আমাদের মেয়ে মুনের সঙ্গে এমন করে কথা বলতে লাগলো যেন মুন পুজোর চাঁদা চাইতে এসেছে। রাতের খাওয়া দাওয়া সেরে যখন বসেছি, মুন এসে বলল, বাবা তুমি যে কি করো না, তখন কি বললে তারপর থেকে মা রেগে লাল হয়ে আছে? ঝুমকি পাশে বসে একটা ম্যাগাজিন ওল্টাচ্ছিল। আমি বললাম, ঝুমকি এমন করছো কেন? আমি কি বলেছি? সে বলে যে বোঝো না, আর তুমি তো আরোই বোঝো না। ঝুমকি খলবল করে উঠল। পুরনো জিনিস এক একটা টাইম মেশিনের মতো, কত স্মৃতি কত গল্প যে লুকিয়ে থাকে, সব ফেলে দেওয়া যায় না। আমি শান্ত গলায় বললাম, একটা ছেঁড়া শীতল পাটিরও গল্প আছে। মুন পাশে এসে বসলো। আমি ওর দিকে তাকালাম। কপালের মাঝ বরাবর একটা শিরা আছে মুনের, আর সামান্য মুখ নাড়ালেই গালে গভীর টোল পড়ে। সবটাই ঠিক আমার মায়ের মতো। আমি বললাম,
না হলে আমি ওটাকে এমন করে রেখে দিই? কি গল্প শুনি? ঝুমকি ম্যাগাজিনটা রেখে ঘুরে এসে বসলো। শুনবে? আমি থামলাম একটু, তারপর বললাম, আচ্ছা বলছি তবে। ৩৮ বছর আগে, সময়টা ১৯৮৪। আমার মাকে সবাই বকে, বাবা বকে, পিসিরা বকে, ছোট দাদু বকে, ঠাম্মা বকে, সবাই বকে। বলে, অর্চনা তুমি বোকা। এত বোকা হলে হবে? কেউ কিছু বললেই বিশ্বাস করতে হবে? যা চাইবে সব দিয়ে দেবে? এভাবে সংসার হয়? তুমি না হয় বড়লোক বাড়ির মেয়ে, কিন্তু আমার তোমার বাপের মতন বড়লোক নই। আমাদের সবসময় মেপে মেপে চলতে হয়, খুব হিসেব করে চলতে হয়। তোমার যা ইচ্ছা তা মোটেই তুমি করতে পারো না। আমার মা কিছু বলে না, মাথা নিচু করে চুপচাপ শোনে। আঙুল দিয়ে কাঠের দরজার ফ্রেমে আঁক কাটে। আজকেও এমনটাই হলো। আমি ক্লাস 2-তে পড়ি এখন, কিন্তু ক্লাস 2 বলে ভাববেন না যে আমি বোকা বা আমি কিছু বুঝি না। আমি বুঝি যে আমরা সামান্য মধ্যবিত্ত মাত্র। একটা ছোট্ট বাড়িতে প্রায় 12 জন ঠাসাঠাসি করে থাকি। একটা ডিম সুতো দিয়ে কেটে এবেলা ওবেলা ভাগ করে খাই। তাই আমাদের সবকিছুই হিসেব করে করতে হয়। আমি এটা বুঝি বলেই বাবা মার কাছ থেকে কখনো খেলনা কিনতে চাই না। কখনো বলি না যে সুমিতের বাড়িতে দেখেছি ওর পুরো ক্রিকেট সেট আছে, আমাকেও কিনে দাও। বলি না লিলি লড়া পুজোয় মৌসুমী গিয়েছিল, আমাকেও নিয়ে চলো। বলি না সার্ভিস মার্কেটের মোগলাই সেই গেলবার অষ্টমী পুজোয় সন্ধ্যেবেলার পর আর একবারও খাইনি। এসবের উল্টো দিকে আমি ছোট ছোট জিনিস নিয়েই খুশি থাকি। যেমন আমার নকাকা যে ট্রেন থেকে পাতলা প্লাস্টিকের প্যাকেটে আমলকি কিনে আনে, সেটাই আনন্দ করে খাই। সামনের নন্দী স্টোর্স থেকে 50 পয়সার রবারের বল কিনে দেওয়া হয়, সেটা নিয়েই খেলি। মাসে একবার পাড়া দিয়ে যাওয়া গণেশদার থেকে ঘুগনি কিনে দেওয়া হয়, সেটাই সোনামুখ করে খাই। যা জামা কিনে দেয় পরি, না দিলেও চাই না। তাই বলছি, বয়সে ছোট হলেও মনে মনে অতটাও ছোট নই আমি। তাই আজকে যখন মা বকা খেলো, আমার এত খারাপ লাগছিল। কিন্তু আমার খারাপ লাগা আর ফড়িংয়ের ডানার হাওয়া বাতাস এক। আসলে হয়েছিল কি, আমাদের বাড়িতে আজ কয়েকজন এসেছিল, স্বামী স্ত্রী, সঙ্গে দুটো বাচ্চা। ওরা নাকি মেদিনীপুরে থাকে। বন্যায় নাকি ওদের সব ভেসে গিয়েছে, একদম সয়াসম্বলহীন অবস্থায় এখানে এসেছে। তাই আশেপাশে ঘোরাঘুরি করছে সাহায্যের জন্য। এইটা শুনে মা ওদের 50 টাকা আর বেশ কিছু চাল, শাক সবজি সঙ্গে 6টা ডিম দিয়ে দিয়েছে। আমাদের ছোট পাড়া, কৌতূহলী চোখ বেশি, ফলে মা যখন এসব দিচ্ছিল, উল্টো দিকে মালা পিসির মা ব্যাপারটা দেখেছিল। আর প্রায় কিছুক্ষণের মধ্যেই আমার বড় পিসিকে বলে দিয়েছিল, ব্যাস সবাই জেনে গিয়েছে। কিন্তু মা বকুনিটা তখন খায়নি, খেয়েছে সন্ধ্যাবেলায়, যখন ছোট দাদু খবর নিয়ে এসেছিল যে ওই স্বামী স্ত্রী আর দুটো বাচ্চা আসলে মেমানপুরের বলে কাছেই একটা জায়গায় থাকে। মেদিনীপুরে বন্যায় হয়েছে শুনে সেই ঘটনা ভাঙিয়ে সাহায্য চাইতে বেরিয়ে পড়েছে, আর ধরাও পড়েছে। এরপরেই মা বকুনি খেয়েছে খুব। কিন্তু এসব যেন মায়ের গা সওয়া হয়ে গিয়েছে এখন। আসলে মাঝে মাঝে এইসব নিয়ে বকুনি খায়। আমি অবাক হয়ে যাই, এত বকুনি খেয়েও মা এমন কেন করে। আজ রাতে বাবা অফিস থেকে ফেরার পর বাবার কানেও কথাটা তোলা হলো। বাবা কম কথার মানুষ। মাকে শুধু বলল,
রোজ রোজ এসব শুনতে আমার আর ভালো লাগছে না। আমাদের অবস্থা তো ভালো নয়। তুমি বাড়তি খরচাগুলো না করলেই পারো। মা কিছু বলল না। রাতের খাবারের আয়োজন করতে চলে গেল। রাতে খাওয়া দাওয়া সেরে বাবা ঘরে এসে নিজের ছোট্ট ব্যাগ থেকে কতগুলি 100 টাকার নোট বের করে মায়ের হাতে দিল। বলল এতে 1000 টাকা আছে। সামনেই বুবাইয়ের জন্মদিন। তোমার ইচ্ছে ছিল ওর 5 বছরের জন্মদিনে কিছু লোকজনকে ডাকবে, কিন্তু আমি তখন পারিনি। তাই এই 8 বছর বয়সের জন্মদিনটা 20-25 জনকে দুপুরে খাওয়ানো যেতেই পারে। ডাল, ভাত, বেগুনি, মাছের কালিয়া, পাঁঠার মাংস আর পায়েস। তোমরা সবাই মিলে রান্না করে নিতে পারবে না 20-25 জনের জন্য? মা টাকাগুলো হাতে নিয়ে বাবার দিকে তাকালো। এ তো অনেক টাকা। বাবা মাথা নাড়ল। অফিসে মুখার্জিদার কাছে জমাচ্ছিলাম। সামনের সপ্তাহে জন্মদিন, তাই নিয়ে এলাম। মুখার্জিদা আর মুখার্জিদার স্ত্রী মানে নবনীতা বৌদিকেও ডাকবো। পারবে তো রান্না সামলাতে? মা মাথা নাড়ল। আমি আছি, ছোট আছে, দিদিরা আছে, ঠিক হয়ে যাবে। ছোট মানে ছোট কাকিমা, খুব ভালো রান্না করে। আমি চুপচাপ একটা বাংলা কমিক্স পড়ার ভান করে ওদের কথা শুনছিলাম। বাবা এসে পাশে বসে আমার মাথার চুল ঘেঁটে দিয়ে বলল, তোর কি চাই বল। আমার? আমি বই বন্ধ করে তিরিং করে লাফ দিয়ে উঠলাম। কি চাই কি চাই? আচ্ছা কি চাওয়া যেতে পারে? আসলে কিছু না চাইতে চাইতে আমি বুঝতেই পারি না কি চাওয়া উচিত। তাও বললাম, আমাকে তুহিনের আইসক্রিম খাওয়াবে? তুহিন? বাবা অবাক হলো। আমি বললাম, পাড়ায় 2 জন আইসক্রিমওয়ালা আসে, তুহিন আর সবিতা। সবিতার কাঠি আইসক্রিম 20 পয়সা আর তুহিনের 40 পয়সা। মা আমায় তুহিনেরটা কিনে দেয় না, বলে অনেক দাম। আমার স্কুলের সঞ্জয় বলেছে তুহিনের আইসক্রিম নাকি দারুণ খেতে, ওটা খাওয়াবে। বাবা হো হো করে হেসে উঠল। বাবা তো কখনো এভাবে হাসে না। আমি অবাক হলাম। হাসির কথা বললাম নাকি? বাবা বলল, দূর, কি জিনিস নিবি বল, পাগল একটা। ঠিক আছে, আজকেই বলতে হবে না, 2-3 দিনের মধ্যে বল, কেমন? আর একটা কথা, তুই তো এখন ছোট, এভাবে টাকার কথা বলবি না, বুঝেছিস? খারাপ শোনায়। সে না হয় বুঝলাম, কিন্তু আমি কি নেব? কি লাগবে আমার? সামনের 3 দিনের মধ্যে জানাতে হবে। আমার মাথার মধ্যে দপদপ করতে লাগলো। সেদিন রাতে ভালো করে ঘুম এলো না। এপাশ ওপাশ করতে লাগলাম। বাবা ঘুমিয়ে পড়লো, মাও ঘুমিয়ে পড়লো। পাশের বারান্দায় আলো এসে পড়েছে মায়ের মুখে। দেখলাম মায়ের কপালের শিরাটা কেমন ছোট্ট সুতোর মতন পড়ে আছে। মা ঘুমের মধ্যে হাসলো যেন। স্বপ্ন দেখছে মা? গালে টোল জেগে উঠল। আমি কি আমার জন্য কিছু নেব, নাকি মায়ের জন্য? আমি চাই একটা লুডো আর চাইনিজ চেকারের সেট কিনতে। এতে আমি আর মা দুজনেই খেলতে পারবো, খুব মজা হবে। আমি লাফাতে লাফাতে বাড়িতে ঢুকলাম, আর ঢুকেই থমকে গেলাম। এ কে বসে রয়েছে মায়ের সামনে? দেখলাম খুব বয়স্কা একজন মহিলা মায়ের সামনে মোড়ায় বসে আছে। মায়ের হাতে একটি চায়ের কাপ। কে মহিলাটি? দেখেই বোঝা যাচ্ছে খুব দরিদ্র। মাথায় এলোমেলো পাকা চুল, খালি পা, গায়ে মেটে রঙের শাড়ি। মা আমাকে ইশারায় বলল ঘরের মধ্যে চলে যেতে। আমি ঘরে গেলাম।
কিন্তু আমার কান বাইরের দিকেই রইল। আধ ঘন্টা পর বুঝলাম ব্যাপারটা। মহিলাটি আঁকড়া বলে একটি জায়গা থেকে এসেছে। ওনার এক নাতনি ছাড়া আর কেউ নেই ইহ জগতে। নাতনিটি নাকি খুবই সুন্দরী, ভালো বাড়ির একটা ছেলের সঙ্গে তার বিয়ে দিতে চায়, আর সে কিচ্ছু চায় না। কিন্তু ঠাকুমা হয়ে বিয়েতে একদমই কিছু দেবে না নাতনিকে, এটা হয়? সামনে শ্রাবণে বিয়ে, তাই এই জুন মাসেই বাড়ি বাড়ি গিয়ে যদি সামান্য সাহায্য পাওয়া যায় তার চেষ্টাই করছে। বৃদ্ধা কথা শেষে কাঁদছিল। আমি অবাক হলাম, সবাই আমাদের বাড়ির কথাই জানে কি করে? মা এবার কি করবে? এখন মাসের মাঝামাঝি, মা কি দেবে বুড়ি মানুষটিকে? মা দেখলাম ঘরের মধ্যে ঢুকে এলো, তারপর আলমারি খুলে কি সব বাঁচলো। শাড়ি, নিজের দুটো নতুন শাড়ি বের করে বিছানার উপর রাখলো মা। তারপর আমায় 50 টাকা দিয়ে বলল, বাবুই যা তো নন্দীর দোকান থেকে একটা আলতা আর একটা সিঁদুর আর একটা পাউডার কিনে আন, দৌড়ে যাবি দৌড়ে আসবি, বুঝেছিস? আমি টাকাটা নিয়েই হঠাৎ চটি পায়ে দৌড় দিলাম, সবকিছু কিনে এনে মায়ের হাতে দিলাম। দেখলাম বুড়ি ছলছল চোখে তাকিয়ে আছে মার দিকে। মা একটা প্লাস্টিক বুড়ির হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনি এগুলো নিয়ে যান, একদম ভাববেন না, দেখবেন কাজ সুন্দরভাবে মিটে যাবে। এই বয়সে আর বাড়ি বাড়ি ঘুরতে হবে না আপনাকে। আমি দেখলাম বাড়ির দরজায় পাড়ার রিক্সাওয়ালা নিমাইদা দাঁড়িয়ে। মা নিমাইদাকে 10 টাকা দিয়ে বলল, নিমাইদা ওকে ঠিক মতন বাসে তুলে দিও, আর কন্ট্রাক্টরকে টিকিটের ভাড়াটাও দিয়ে দিও কিন্তু। বুড়ি মায়ের মাথায় হাত দিয়ে ধীরে ধীরে বেরিয়ে গেল। মা কলাপসিবল গেট টেনে দাঁড়িয়ে দেখলো আমাদের এবড়ো খেবড়ো গলি দিয়ে হেলে দুলে রিক্সা চলে যাওয়া। আর তখনই লক্ষ্য করলাম জিনিসটা, লক্ষ্য করলাম মায়ের হাত ফাঁকা, হাতে সোনার চুড়ি দুটো নেই। হঠাৎ শিরশিরে ভয় করলো আমার। বুঝলাম এবার বাড়িতে একটা বিশাল অশান্তি অপেক্ষা করে আছে। রাতে বাবা বাড়িতে ফেরার পর মা নিচু গলায় বাবাকে কি যেন একটা বলল, আর সঙ্গে সঙ্গে বাবা বোমার মতো ফেটে পড়ল। বাবা কম কথার মানুষ, তাকে এমন করে রেগে যেতে আমি কোনোদিন দেখিনি। দেখতে দেখতে বাড়ির সবাই জড়ো হয়ে গেল আমাদের ঘরে। বাবার কথার আছে বুঝেও গেল ব্যাপারটা। সবাই মিলে মাকে যা নয় তাই বলে অপমান করতে লাগলো। আমি পাশে দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলাম। আজ সবাই যেন একটু বেশি রেগে গিয়েছে। এমন কি করেছে মা? সোনার চুড়ি দুটো দিয়ে দিয়েছে বলেই কি সবাই এরকম করছে? মাকে আমি বাঁচাবো কি করে? আমি পায়ে পায়ে দরজায় দিয়ে দাঁড়ালাম। এবার যা শুনলাম তাতে আমার ব্যাপারটা স্পষ্ট হলো। বুঝলাম সবার রাগের আসল কারণ। মা শুধু নিজের দুটো সোনার চুড়ি আর দুটো নতুন শাড়ি দিয়ে দেয়নি, আমার জন্মদিন করার জন্য বাবা যে টাকার থলে মার কাছে রাখতে দিয়েছিল, মা সেটা বুড়িকে দিয়ে দিয়েছে। 1000 টাকা মা দিয়ে দিয়েছে। বাড়ির মধ্যে চিৎকার আর গালমন্দ যেন শুকনো পাতার মতো উঠতে লাগলো। সেদিন রাতে বাবা খেলো না, মায়ের পাশে শুতেও এলো না। আমি আর মা ডিম লাইট জ্বলা ঘরে চুপ করে শুয়ে রইলাম। মা আমায় বলল, বাবুই তোর জন্মদিন আর করবে না বলেছে তোর বাবা, তুই খুব রাগ করলি না?
আমি বললাম, না মা, এতদিন যা হয়নি তা না হয় হবে না, রাগ করবো কেন? তবে তোমায় সবাই খারাপ কথা বললে আমার খুব কষ্ট হয়। তুমি এমন করো কেন? আজও তো সবাই বলল তোমায় নাকি বুড়িটা ঠকিয়ে নিয়ে চলে গেছে টাকাগুলো। ঠকতে তোমার ভালো লাগে? মা বলল, মানুষের খুব কষ্ট রে, আমি জেনেও কি করে চুপ করে থাকবো বল? কিন্তু তোমায় যদি সত্যিই ঠকায়? আমি জিজ্ঞেস করলাম। মা আবছায়ার মধ্যে হাসলো, বলল, আমি তো সত্যি ভেবেই দিলাম। অমন চোখের জল ওই বয়সে কেউ কি পারে মিথ্যে মিথ্যে কথা বলতে? জানবি বড়রা অনেক কিছু বলে, টাকার শোকে প্রায় সবাই সারাক্ষণ কাতর। মানুষ সন্তান শোক ভুলে যায়, টাকার শোক ভোলে না। তুই এমন হবি না কিন্তু। মানুষের গুরুত্ব জানবি টাকার চেয়েও অনেক বেশি। কিন্তু মানুষ খারাপ বলে সবসময় ওর উপর বিশ্বাস হারাবি না, কেমন? যাকগে, তুই তো ছোট, হয়তো এসব বুঝবি না, তাও মনে রাখবি, বড় হলে বুঝবি নিশ্চয়ই। এখন ঘুমো। আমি ঘুমালেও আমাদের চারিপাশ কখনো ঘুমায় না। মফস্বলের হাওয়ায় জীবাণু চেয়েও দ্রুত খবর ছড়ায়। তাই পরের 7 দিনের মধ্যে এটা বুঝলাম, আমার মা পাড়ায় একটি বিশেষ গল্পের বিষয় হয়ে গিয়েছে। বিষয় হলো চক্রবর্তী বাড়ির বউ বোকা। যে এই বাজারে অচেনা অজানা এক বুড়িকে বিশ্বাস করে সোনার চুড়ি আর 1000 টাকা দিয়ে ঠকে গিয়েছে। আমাকেও লোকে রাস্তায় খেপাবার জন্য ডাকতে লাগলো, বোকা মায়ের বোকা ছেলে। মানুষজন তো আসলেই খুব নিষ্ঠুর, অন্যকে কষ্ট দিয়ে মজা পায়। কিন্তু সময়ের সঙ্গে সবাই চলে যায়। মা বলে, জীবন এমন এক নদী যে সবকিছুকে নিজের স্রোতে ধুয়ে দেয়। তাই এই ঘটনাকেও ক্রমে ক্রমে ভুলে গেল সবাই। দিন কাটতে লাগলো, মাস কাটতে লাগলো। আর তারপর এলো অক্টোবর মাসে সেই ভয়ঙ্কর বুধবার। ইন্দিরা গান্ধীকে হত্যা করা হলো অক্টোবরের শেষ দিনে। সেই মর্মান্তিক খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ট্রেন, বাস, গাড়ি সব বন্ধ হয়ে গেল। অনেক মানুষের সঙ্গে বাবাও বালিগঞ্জে ট্রেন ধরে লাইনে প্রায় 20 কিলোমিটার হেঁটে বাড়ি ফিরল। চারদিক থমথমে, রাস্তাঘাটে লোকজন প্রায়ই নেই। কদিন সব দোকানপাট বন্ধ রইল। মন খারাপ আর চাপ রাগী বলতার মতন উঠতে লাগলো হাওয়ায়। তারই মধ্যে এক নির্জন দুপুরে আমাদের কলাপসিবল গেটে ঠুন ঠুন করে কে যেন টোকা দিল। রবিবার, বাড়িতেই ছিল সবাই। কাকা গিয়ে দরজার কাছ থেকে মাকে ডাকলো, বৌদি, ও বৌদি। মা শুধু নয়, সবাই বেরিয়ে এলো বাইরে, আমিও গেলাম। এই সময় তো কারোর আসার কথা নয়। আমরা গেটের কাছে গিয়ে থমকে দাঁড়ালাম। দেখলাম কলাপসিবল গেটের ওইদিকে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে সে বৃদ্ধা মহিলা। মলিন সাদা শাড়ি, এলোমেলো পাকা চুল, খালি পা, আর হাতে ধরা নতুন বোনা একটা শীতল পাটি। রাতের কলকাতা নিঝুম এখন। ঝুমকি আর মন ঘুমিয়ে পড়েছে। আজ বহু পুরনো কথা মনে পড়ায় ঘুম আসছে না আমার। এখনো মনে আছে বৃদ্ধা মাকে বলেছিল, আমার নাতনির খুব ভালো করে বিয়ে হয়ে গিয়েছে মা, আমি গরিব মানুষ, কিছুই তো দেবার ক্ষমতা নেই, চোখও দেয় না এখন। তাই অনেকদিন লেগে গেল এটা বুনতে। এটা তুমি রেখো, নিজের মেয়ে থাকলে যা করতো তুমি তাই করেছো আমার জন্য।
মা রেখে দিয়েছিল ওই শীতল পাটিটা। মা চলে যাবার পর আমিও রেখে দিয়েছি। ভালোবাসা আর কৃতজ্ঞতার জিনিস তো খুব বেশি থাকে না জীবনে। এখনো ওই শীতল পাটিটা আমার কাছে টাইম মেশিন, যা অনায়াসে আমাকে আমার মায়ের কাছে নিয়ে যায়। আমি ঘরে ফিরলাম, মন ঘুমিয়ে আছে। ঘরের মৃদু আলোয় দেখলাম ওর কপালে সেই সুতোর মতো শিরা। ছোট্ট থেকে নিজেও তো টিফিন, সোয়েটার, বটল সব একে ওকে দিয়ে আসে। ঝুমকি জিজ্ঞেস করলে বলে, ওর দরকার ছিল তাই দিয়েছি। লোকে ওকেও তো বোকা বলে, বলে মেয়েটাকে সবাই ঠকাবে। তবুও মন শোনে না, যেমন আমার মা শুনতো না। আমি অলতো করে মাথায় হাত বুলিয়ে দিলাম ওর। মুর নড়ে উঠল, ঘুমের মধ্যে হাসলো সামান্য, আর গালে টোল জেগে উঠল। এত মিল! এও তো আমার আরেক টাইম মেশিন। সরঞ্জিত চক্রবর্তীর লেখা আর কণ্ঠে আমি, সুচেতনা পাল।